কলিং বেলটা বেশ মিষ্টিভাবে টুংটাং টুংটাং শব্দে বাজে। সুপ্রিয়া একটি ইংরেজি উপন্যাসের মধ্যে গভীরভাবে ডুবেছিল দুপুরবেলাটা। এই সময় সে বিছানায় শুয়ে বই পড়ে, কিন্তু ঘুমোয় না। কলিং বেলের শব্দ শুনে সে সাইড টেবিলে রাখা ঘড়িটা দেখল, 3টে বাজে। এই সময় তো কারোর আসবার কথা নয়। অনেক সময় ফেরিওয়ালারা এসে বিরক্ত করে, কিন্তু দরজা না খোলা পর্যন্ত বেল বাজিয়েই যাবে, উপায় নেই। বই মুড়িয়ে রেখে সুপ্রিয়াকে উঠতেই হলো। সুপ্রিয়া খেয়াল করেনি বাইরে কখন ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। বারান্দায় অনেক জামাকাপড় মেলা আছে, সেগুলো এক্ষুনি না তুললে একেবারে ভিজে যাবে। অথচ কলিং বেলটা তৃতীয়বারের মতো আবারও বেজে উঠল। সুপ্রিয়া দৌড়ে গিয়ে আগে দরজাটা খুলল। হাতে একটি ছাতা, ধুতির ওপরে শার্ট পরে দাঁড়িয়ে আছে শশধর, মুখে বিগলিত হাসি। সে বলল, অসময়ে এসে বিরক্ত করলাম নাকি? সুপ্রিয়া অবাক হবারও সময় পেল না। আপনি বসুন বলেই সে ছুটে গেল বারান্দায়। এর মধ্যেই জামা কাপড়গুলো একটু একটু ভিজে গিয়েছে। আকাশ কালো, বৃষ্টি আরও বাড়বে। তাই সুপ্রিয়া জামা কাপড়গুলো তুলে ফেলায় মনস্থির করল। ঘরের মধ্যে মেলে দিতে হবে। কাপড় তুলতে তুলতে সুপ্রিয়ার ভুরু কুঁচকে গেল। হঠাৎ এই সময় ওই লোকটা এসেছে কেন? শশধর সুপ্রিয়ার স্বামী সিদ্ধার্থর বন্ধু। ঠিক বন্ধুও বলা যাবে না। একসময় সিদ্ধার্থ আর শশধর একসঙ্গে স্কুলে পড়ত। তারপর দুজনের জীবন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। স্কুলের পুরনো বন্ধুকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে পারে না সিদ্ধার্থ। রাস্তায় দেখা হলে 2-4টে কথা বলে। সিদ্ধার্থর খুব তাস খেলার নেশা। ছুটির দিনে কোথাও না কোথাও তাস খেলতে যাবেই। মাঝে মাঝে নিজের বাড়িতেও সে তাসের আসর বসায়। সেই রকমই 2-একটা তাস খেলার আসরে শশধরকে দেখেছে সুপ্রিয়া। সুপ্রিয়া আবার ভাবল, অফিসের দিনে দুপুরবেলা লোকটা কি মনে করে এসেছে? এখানে তাস খেলা চলছে? অদ্ভুত তো। পরক্ষণেই তার মনে হলো, লোকটা টাকা ধার চাইতে আসেনি তো? সিদ্ধার্থর কাছে যেন 2-1বার শুনেছে যে লোকটার অবস্থা ভালো নয়। ওর চেহারা এবং পোশাকও সিদ্ধার্থর বন্ধু হিসাবে একেবারেই বেমানান। সিদ্ধার্থর আর কোনো বন্ধু ধুতির ওপরে শার্ট পরে রাস্তায় বেরোয় না। হাতে আবার একটা পুরনো ছাতা। কাপড় চোপড়গুলো গুছিয়ে সুপ্রিয়া এলো বসবার ঘরে। শশধর একটি পত্রিকায় ছবি দেখছিল। সেটা নামিয়ে রেখে সে আবার ঠোঁটে বিগলিত হাসিটুকু এঁকে জিজ্ঞেস করল, বৌদি, ছেলে কেমন আছে? ছেলে কেন? শশধর একটু কেশে গলা পরিষ্কার করে বলল, পরশুদিন অজয়বাবুর বাড়ি থেকে সিদ্ধার্থ তাস খেলা ছেড়ে তাড়াতাড়ি উঠে এলো। বলল ওর ছেলের জ্বর। আমি কালই আসবো ভেবেছিলাম, হয়ে ওঠেনি। আজ এ পথ দিয়ে আসার সময় মনে করলাম আপনার ছেলেকে একবার দেখে যাই। সুপ্রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ কেউ এসে ছেলের কথা জিজ্ঞেস করলেই বুক কেঁপে ওঠে। সে হেসে বলল, ও বাবলু? হ্যাঁ, পরশু বিকেল থেকে ওর গাটা একটু গরম গরম করছিল। বৃষ্টিতে ভেজে তো, কিন্তু কালই কমে গিয়েছে। আজ তো বাবলু স্কুলে গেছে। স্কুলে গেছে? 2-1 দিন বিশ্রাম নিতে পারত। এই সময়টা ভালো না, বাচ্চাদের প্রায় জ্বর হচ্ছে শুনতে পাচ্ছি। ওরা কি আর এমনি বিছানায় শুয়ে থাকতে চায়? ছটফটে ছেলে, বাড়িতে থাকতেই চায় না। না না, তবুও সাবধান হওয়া ভালো। বুকে ঠান্ডা বসে গেলে অনেক ঝামেলা হতে পারে। এই তো আমার এক ভাগ্নে ব্রঙ্কাইটিসে ভুগছে। শশধরের কাছ থেকে সুপ্রিয়া এইসব ব্যাপারে কোনো উপদেশ শুনতে চায় না। স্বাস্থ্যবিধি সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান আছে। ছেলের কি করে যত্ন নিতে হয় সে জানে। বন্ধুর ছেলের সাধারণ একটু জ্বর হলেই কেউ এমন দুপুরবেলা দেখতে আসে? অদ্ভুত ব্যাপার। শশধর এক পায়ের চটি থেকে পা বের করে অন্য পায়ের ওপর উঠিয়ে বসল। এই রে, লোকটা আরো অনেকক্ষণ বসবে নাকি? সুপ্রিয়ার মন টানছে রহস্য গল্পের বইটিতে। কিছুদিন সিদ্ধার্থ বোম্বাইতে বদলি হয়েছে, প্রায় বছর 3 বোম্বাইয়ের বেশিরভাগ মেয়ে আজকাল বাড়ির মধ্যে শাড়ি পরে না। সেই থেকে সুপ্রিয়ারও অভ্যেস হয়ে গিয়েছে। কলকাতাতেও সে বাড়িতে একটা লম্বা ঢোলা ম্যাক্সি পরে থাকে। এই গরমে লোডশেডিংয়ে শাড়ির চেয়ে ম্যাক্সি অনেক আরামের। বিশিষ্ট কোনো লোক এলে সুপ্রিয়া এর উপরে একটা মোটা ড্রেসিং গাউন চাপিয়ে নেয় তাড়াতাড়ি। কোনো ফেরিওয়ালা টেরিওয়ালা বেল দিয়েছে ভেবে সুপ্রিয়া ড্রেসিং গাউনটা না চাপিয়েই দরজা খুলেছিল। এখন একটু অস্বস্তি লাগছে,
কিন্তু এখন আবার ড্রেসিং গাউনটা পরে এলে এই লোকটা ভাবতে পারে সে তাকে আরও কিছুক্ষণ বসতে বলছে। তাছাড়া এ তো আর কোনো বিশিষ্ট লোক নয়, চলে গেলে কিছু আসে যায় না। সুপ্রিয়া চেয়ারে না বসে দাঁড়িয়েই রইল। শশধর সরাসরি সুপ্রিয়ার শরীর বা মুখের দিকে তাকায় না, লাজুকভাবে মুখ নিচু করে আছে। সে আবার বলল, বৌদি, কখনো দরকার হলে বলবেন, আমার চেনা খুব ভালো ডাক্তার আছে, ডক্টর জিসি। নাম শুনেছেন নিশ্চয়ই? সুপ্রিয়া বলল, আমার নিজের দাদা ডাক্তার। ও, তাহলে তো আর কোনো কথাই নেই। তবুও বলে রাখলাম, যদি কখনো দরকার হয় ডক্টর জিসির, আমাকে ডাকলে না বলতে পারে না কখনো। সুপ্রিয়া বুঝল লোকটা নিজের গুরুত্ব প্রমাণ করবার চেষ্টা করছে। কে কোথাকার জিসি তার ঠিক নেই। সুপ্রিয়ার দাদা নাম করা ডাক্তার, কলকাতার সব বড় বড় ডাক্তাররা তাকে চেনেন। সুপ্রিয়ার একটু ইচ্ছে করছে না লোকটার সঙ্গে কথা বলতে, কিন্তু মুখের ওপর তো আর বলা যায় না আপনি চলে যান। শশধর পকেট থেকে একটা কাগজের ঠোঙা বার করলো, তার মধ্য থেকে একটা লাল টুকটুকে আপেল। খুব সলজ্জভাবে সেটি টেবিলের উপরে রেখে বলল, আপনার ছেলের জন্য এনেছিলাম, ভাবলাম জ্বর মুখে যদি ভালো লাগে। সুপ্রিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারল না। তার বাড়িতে সব সময় আপেল থাকে, বাবলু একদম খেতে চায় না। আজকালকার ছেলেরা ভালো জিনিস পছন্দই করে না। আপেল এক কামড় দিয়ে ফেলে দেবে, কিন্তু ফুচকাওয়ালা আশু কিংবা ঝালমুড়ি অমনি গপ গপ করে খাবে। এই লোকটা আপেল নিয়ে এসেছে, তাও একটা। মোটে একটা আপেল কেউ কারো বাড়িতে নিয়ে আসে? তাছাড়া ওই লাল টুকটুকে আপেলগুলো ভীষণ টক হয়, লোকটা দেখে আপেলও চিনে না। এ কি, আপনি আবার এইসব আনতে গিয়েছেন কেন? এমনি ভাবলাম খালি হাতে যাব, রেখে দিন, ওকে খেতে বলবেন। সুপ্রিয়া আবার দু একবার আপত্তি জানালো, কিন্তু কেউ ছোটদের জন্য কিছু জিনিস নিয়ে এলে তা জোর করে ফেরত দেওয়া যায় না। এবার লোকটাকে কিছু একটা খেতে টেতে বলা উচিত। সুপ্রিয়া দ্রুত চিন্তা করতে লাগলো। কাজের লোকটি ছুটি নেওয়ায় এমন মুশকিল হয়েছে, গতকাল তার ফেরার কথা ছিল, ফেরেনি। ওর কথা রাখে না কেউই। ফ্রিজে মিষ্টি টিষ্টি কিছুই নেই, থাকলে বড্ড ভালো হতো। থাকবার মধ্যে আছে কিছু আপেল আর কলা। ও আপেল এনেছে, এখন ওকে আপেল খেতে বলা যায় না। আপনি একটু কলা খাবেন, এ কথাও কি বলা যায়? ধুত। বাধ্য হয়ে সুপ্রিয়া জিজ্ঞেস করলো, আপনি চা খাবেন? শশধর বলল, না থাক, আপনার অসুবিধে হবে এই সময়ে। না, অসুবিধে আর কি, তাহলে খেতে পারি আপনার হাতের চা। সুপ্রিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে গেল। রহস্য গল্প পড়তে পড়তে উঠে আসা যে কি কষ্টকর। এখন আবার তাকে চা বানাতে হবে? বাড়িতে কফিও নেই। কফি চায়ের চেয়ে তাড়াতাড়ি বানানো যেত। গ্যাস স্টোভে জল চাপিয়ে সুপ্রিয়া এবার ড্রেসিং গাউনটা পরে নিতে গেল। যতই এলেবেলে হোক, তবুও একজন পুরুষ মানুষ তো, বেশিক্ষণ এই পাতলা ম্যাক্সিটা পরে সহজভাবে ঘোরাফেরা করা যায় না। শশধরের চেহারা রোগা পাতলা, মুখও শুকনো, নাকের নিচে সরু গোঁফ। সে অধিকাংশ সময় মাটির দিকে চেয়ে থাকে, দু একবার চোখেতে সুপ্রিয়াকে দেখে নেয়। এখনো কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে অনেকে নিজেদের মধ্যে ফিসফিস করে, ওই সুন্দরী মহিলাটি কে? চা তৈরি হবার আগে খুব ঝেপে বৃষ্টি এলো। বারান্দার দরজাটা বন্ধ করার পরেও খানিকটা জল বাড়ির ভেতরে এলো। বৃষ্টির ঝাঁট লেগে লেগে দরজাটার অবস্থা কাহিল হয়ে গিয়েছে। সুপ্রিয়া আপন মনেই বলল, এই এক ঝামেলা, যখন তখন বৃষ্টি আর অমনি ভেতরে জল আসবে। শশধর উঠে গিয়ে দরজাটা পরীক্ষা করলো, তারপর বিজ্ঞভাবে বলল, খানিকটা অ্যালুমিনিয়ামের পাত দরজার নিচে লাগিয়ে দিলে বৃষ্টি আটকাতে পারে, তাতে আর জল ঢুকবে না। এই উপদেশ সুপ্রিয়াকে আরও দু একজন দিয়েছে, এর বিরুদ্ধে বলেছেও কয়েকজন। সে চুপ করে রইল। লাগাবেন অ্যালুমিনিয়াম পাত? আমি জোগাড় করে দিতে পারি। তাতে কোনো লাভ হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, আমি নিয়ে আসবো, চেনা মিস্ত্রিও আছে, সে ঠিকঠাক করে দেবে। না, দরকার নেই, দরজাটাই পাল্টে ফেলতে হবে। পুরো দরজাটা পাল্টাবেন? কেন? আগে খানিকটা অ্যালুমিনিয়ামের পাত লাগিয়ে দেখুন না, তাতে খরচ কম পড়বে, আমার চেনা লাগছে। বসবার ঘরের দরজার খানিকটা অংশে অ্যালুমিনিয়ামের পাত লাগালে যে বিচ্ছিরি দেখায়, তা বোঝবার ক্ষমতা নেই এই লোকটার। সুপ্রিয়া দৃঢ়ভাবে বলল, না, দরজাটাই পাল্টাবো, ঠিক করে ফেলেছি। মাত্র 1 কাপ চা বানিয়ে নিয়ে এলো সুপ্রিয়া।
শশধর জিজ্ঞেস করলো, এ কি, আপনি খাবেন না? না, আমি বেশি চা খাই না। আপনার বন্ধু ফিরলে 6টার সময় ওর সঙ্গে একসঙ্গে 1 কাপ চা খাই। সিদ্ধার্থ তো খুব চা খায়। হ্যাঁ, ও খায়। ইস, শুধু শুধু আমার জন্য আপনাকে চা বানাতে হলো কষ্ট করে। না, এতে কষ্টের কি আছে? লোকটা বুঝি ভেবেছিল সুপ্রিয়া ওর সামনে চায়ের কাপ নিয়ে বসবে, তাতেও আরও গল্প জমাবার সুযোগ পাবে। সুপ্রিয়া এ পর্যন্ত একবার ওর সামনে বসেনি। এ ধরনের লোকদের সঙ্গে সুপ্রিয়ার গল্প করার মতন কিছুই নেই। শশধর একটা সিগারেট ধরালো। হেই রে, আর কতক্ষণ বসে থাকবে কে জানে। এই ধরনের লোকদের যে কিভাবে বিদায় করা যায় সুপ্রিয়া তা জানে না। এর চেয়ে আরও কত বেশি ঠান্ডা ব্যবহার করবে। আপনি নিজেই চা নিয়ে এলেন, আপনার সেই কাজের লোকটি কোথায়? সে ছুটি নিয়েছে। এমন মুশকিলে পড়েছি। ওরা ছুটি নিলে সহজে ফিরতে চায় না। কতদিনের জন্য গিয়েছে? বলেছিল 7 দিন। এই তো 12 দিন হয়ে গেল। তাহলে দেখুন ফেরে কিনা সন্দেহ। ছেলেটা খুব বিশ্বাসী ছিল, এমন লোক পাওয়া শক্ত। আর কথা না বাড়িয়ে সুপ্রিয়া চলে গেল অন্য কোনো ঘরের জানালা দিয়ে জল ঢুকছে কিনা দেখতে। শশধর উঠল বৃষ্টি যাবারও 10 মিনিট পরে। টেবিলের ওপরে পড়ে রইল তার আনা টুকটুকে লাল রঙের আপেলটা। ওটা সুপ্রিয়া তার ঠিকে ঝিকে দেবে ঠিক করলো। তারপর আবার সে ফিরে গেল ওই গল্পের বইয়ে। রাতে সুপ্রিয়া তার স্বামীকে বলল, আজ দুপুরে তোমার এক বন্ধু এসেছিল। কে? ওই যে শশধর না কি যেন নাম। সিদ্ধার্থ হাসতে আরম্ভ করলো উঁচু গলায়। হাসছো কেন? আমি ভাবলাম আমার কোনো বন্ধু বুঝি লুকিয়ে লুকিয়ে দুপুরবেলা আসছে তোমার সঙ্গে প্রেম করতে। বাড়িতে সুন্দরী স্ত্রী থাকার বিপদ অনেক। বাজে কথা বলো না তো। তাহলে শশা এবার তোমার ওপরে ভর করবে বলে মনে হচ্ছে। তার মানে? রমেন বলছিল কিছুদিন ওর বাড়িতেও যাতায়াত শুরু করেছিল শশা। রমেন যখন থাকে না সেই সময় যায়। রমেনের বউ রত্না তো একেবারে হাঁপিয়ে উঠেছিল। অথচ মজা কি জানো, শশা কখনো কোথাও খারাপ ব্যবহার করে না, কোনো অসভ্যতা করে না। 2 চোখ দিয়ে বিশ্রীভাবে কিছু দেখেও না, শুধু চুপচাপ বসে থাকে। আজ দুপুরেও সেই রকমই বসেছিল। ওই তো বললাম, আমরা স্কুলে ওকে বলতাম শশা। শশা জিনিসটারও কোনো গুণ নেই, দোষও নেই। ও ঠিক সেরকম। রত্না শেষ পর্যন্ত কি করলো? রত্না তোমার থেকে অনেক বেশি ভদ্র। রোজ দুপুরে ওকে চা করে খাওয়ায়। বেচারির আবার দুপুরের ঘুমানোর অভ্যাস। রত্নাকে ছেড়ে এখন তোমার কাছে কেন এসেছে তা অবশ্য বুঝতে পারছি না। একদিনই তো মোটে এসেছে, বাবলুকে দেখতে এসেছিল। তুমি পরশু বলেছিলে না বাবলুর জ্বর? হ্যাঁ, তা বলেছিলাম বোধহয়। আমাদের তাস খেলার আসরেও চুপচাপ বসে থাকে। আজকাল তো ওকে খেলতেও নেওয়া হয় না। কেন খেলতে নাও না কেন? আমরা তো স্টেকে খেলি, ও পয়সা পাবে কোথায়? উনি চাকরি টাকরি করেন না? কর্পোরেশনে কি যেন একটা সামান্য চাকরি করে। শুনেছি ওদের ডিপার্টমেন্টে খুব ঘুষের ব্যাপার আছে। তা শশধর এমনই অপদার্থ, ঘুষও নিতে পারে না। শুধু ওই অফিসে কাজ করার একটা সুবিধা, যখন তখন বেরিয়ে পড়া যায়। বাবলুর জন্য একটা আপেল এনেছিল। ওরে বাবা, পয়সা খরচ করেছে শশা। ও যে হার কিপটে। তাহলে খুব গুরুতর ব্যাপার বলতে হবে। তুমি এর মধ্যে খুব সেজেগুজে কোনোদিন বেরিয়েছিলে, আর সে সময় কি ও তোমায় দেখেছে? ধ্যাত। পরদিন দুপুরে লোডশেডিং। কলিং বেল বাজবে না, দরজায় আওয়াজ হচ্ছে ঠুক 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 ঠুক। সুপ্রিয়া শিওরের দিকে তাকিয়ে দেখলো ঠিক 3টে বাজে। উঠে এসে সে দরজার ম্যাজিক আই দিয়ে দেখলো কোনো সন্দেহ নেই, আজও শশধর এসেছে। দরজা না খুললে তো ঠুকঠুক করতেই থাকবে। আজ কোন ছুতো এসেছে লোকটা? শুধু যেন সেই জানার কৌতূহলেই দরজা খুলল সুপ্রিয়া। আজও সেই একই পোশাক, হাতে ছাতা, মুখে বিগলিত হাসি। আজও প্রথম কথাটি একই, অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম। সুপ্রিয়া আজ আগে থেকে মোটা হাউস কোটটা পরে শরীর ভালো করে ঢেকে নিয়েছে। সে কোনো কথাই বলল না। একটু দূরে দাঁড়ানো কাকে যেন ডেকে শশধর বলল, এই আয়, এদিকে আয়, দেখুন তো একে পছন্দ হয় কিনা। সুপ্রিয়া সবিস্ময়ে তাকালো। মলিন ধুতি গেঞ্জি পরা একটি লোক দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। এ কে? আমাদের অফিসের একজন বেয়ারার ভাই, সবে দেশ থেকে এসেছে, চাকরি খুঁজছে। তাই আমি ভাবলাম আপনার এখানে নিয়ে আসি। আপনার রান্নার লোক নেই,
একে দিয়ে যদি কাজ চালানো যায়। লোকটার চেহারা দেখে অবশ্য মনে হয় না কোনোদিন কোনো গৃহস্থ বাড়ির কাজ করেছে। কেমন যেন বুনো বুনো ভাব। গ্রামের দিকে কোনো নৌকার মাঝি কিংবা মোষের পাল রাখাল হলেই যেন একে মানায়। আমতা আমতা করে সুপ্রিয়া বলল, এ কি রান্নাঘরের কাজ পারবে? হ্যাঁ, সব পারবে। ওকে জিজ্ঞেস করেই দেখুন না। এই যে, তোমার নাম কি? জীবন কৃষ্ণ দাস। তুমি কোথাও রান্নার কাজ করেছো কখনো? আগে না। সুপ্রিয়া শশধরের চোখের দিকে তাকে জিজ্ঞেস করলো, তবে? শশধর সঙ্গে সঙ্গে বলল, কখনো করেনি বলে যে পারবে না তার তো কোনো মানেই নেই। শিখিয়ে নিলে সবই পারবে। বৌদি, ভালো করে শেখালে বাঘকে দিয়েও হাল চাষ করানো যায়, ঠিক কিনা বলুন? শশধর বোধ হয় সিদ্ধার্থের যে বয়সে বড়ই হবে, অত চেহারায় সেই রকম দেখায়। সেই সুপ্রিয়াকে বৌদি বলে ডাকে বলে সুপ্রিয়ার বেশ অস্বস্তি হয়। এই শিখিয়ে পড়িয়ে নেওয়ার ব্যাপারটা সুপ্রিয়ার মোটেও পছন্দ হয়নি। ঝি চাকর রান্নার লোককে অনেক চেষ্টায় কাজ ছাজ ঠিক মতন শেখালে তারপর সে একদিন ফুরুত করে উড়ে যায়। তখন রাগ লাগে দারুণ। তার চেয়ে বাবা তৈরির লোক নেওয়াই ভালো। শশধর সেই লোকটিকে বলল, এই তুই একটু বাইরে বস। তারপর সুপ্রিয়াকে বলল, ভেতরে চলুন, আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি। সুপ্রিয়া এতক্ষণ শশধরকে ভেতরে আসতে বলেনি। কথাবার্তা সব হচ্ছিল বাইরে দাঁড়িয়ে। ভেতরে ঢুকে নিজেই দরজাটা বন্ধ করে দিল শশধর। কেমন যেন একটা ষড়যন্ত্রের ভঙ্গিতে ফিসফিস করে পড়ল, মাইনে দিতে হবে খুব কম, এমনকি প্রথম মাসে কিছু না দিলেও চলবে। সুপ্রিয়া হেসে ফেলল। শশধর বলল, হ্যাঁ, ও কিচ্ছু চাইবে না, ওর তো এখন খাওয়া থাকারই জায়গা নেই। আজকাল কোনো লোককে মাইনে না দিয়ে কি কাজ করানো যায়? আমি বলছি বৌদি, ও পড়তে যাবে, এমন ভালো বাড়িতে থাকবে। শশধর চেয়ার টেনে বসলো। এবার বোধহয় সে চায়ের আশা করবে। সুপ্রিয়া হঠাৎ কণ্ঠস্বর বদলে বলল, আমার এখন লোকের দরকার নেই। শশধরের কণ্ঠ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ, আমি এখন লোক রাখবো না। আপনার লোক নেই, আপনার এত অসুবিধা হচ্ছে। শুনুন, আমার যে লোক আছে সে খুব বিশ্বাসী। এও খুব বিশ্বাসী তো বৌদি, আমি গ্যারেন্টি। আমার লোকটির কাজকর্ম খুব ভালো জানে। ছুটি নিয়ে গিয়ে ফিরতে 2-4 দিন দেরি করেছে বটে, কিন্তু আমি জানি সে ঠিকই ফেরত আসবে। এখন আমি নতুন লোক রাখবো না। অন্তত 2-4 দিনের জন্য রাখুন। আপনার অসুবিধে হচ্ছে ভেবেই ওকে এনেছি। নতুন লোককে রাখার অসুবিধা আছে, তাতে কাজের ঝঞ্ঝাট আরও বাড়ে। ও। শশধর একটুক্ষণ মাথা নিচু করে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে মুখ তুলে সুপ্রিয়ার দিকে এবার কাতরভাবে তাকালো, যেন সুপ্রিয়ার কাছ থেকে সে কিছু একটা দয়া চায়। বাইরের দরজাটা বন্ধ করে দিলেই ফ্ল্যাটটা একেবারে আলাদা হয়ে যায় গোটা বাড়ি থেকে। পরপর কয়েকটা দুপুর সুপ্রিয়া একদম একা আছে। শশধর কি তা জেনে শুনে এসেছে? অবশ্য শশধরকে দেখে একটু ভয় পায় না সুপ্রিয়া। শশধর তার দৃষ্টি সুপ্রিয়ার মুখে নয়, তার নগ্ন ডান বাহুর দিকে স্থির রেখেছে। খুব ফর্সা রং বলে সুপ্রিয়ার হাতখানি মাখনের তৈরি বলে মনে হয়। সুপ্রিয়া জানে শশধর এই লোকটিকে রাখলে আবার কাল দুপুরে আসবে শশধর। তখন তো ভালো রকম ছুতো পেয়ে যাবে। তার দেওয়া লোক কেমন কাজ করছে সে খবর নিতে শশধর তো আসতেই পারে। তাহলে ওকে রাখবেন না বৌদি? না। শশধর কি এখন চায়ের জন্য অপেক্ষা করছে? রোজ রোজ সুপ্রিয়া কাউকে চা তৈরি করে খাওয়াতে পারবে না। আমার দিদির জ্বর, একবার দেখতে যাব, আমাকে এক্ষুনি বেরোতে হবে। শশধর আবার বলল, হ্যাঁ, আমাকে এক্ষুনি বেরোতে হবে আজ। শশধর এমন বোকা নয় যে এই ইঙ্গিত বুঝবে না। সে খুব লজ্জিত ভাব করে বলল, ও, আপনাকে অসময়ে এসে ভারী বিরক্ত করলাম। সুপ্রিয়া ভদ্রতা করেও কোনো উত্তর দিল না। শশধর উঠে দাঁড়িয়ে বলল, আমি তাহলে আজ যাই, আপনাকে বেরোতে হবে যখন। দরজার কাছে গিয়েও মরিয়া হয়ে শেষ চেষ্টা করে শশধর আবার বলল, আপনি কোন দিকে যাবেন? সুপ্রিয়া গম্ভীরভাবে উত্তর দিল, যোধপুর পার্ক। আপনি কিসে যাবেন? একটা ট্যাক্সি ডেকে দিব? ট্যাক্সির দরকার নেই, আমি রিক্সা করে চলে যাব। তাহলে রিক্সা ডেকে নিই। আমাদের বাড়ির নিচে রিক্সা পাওয়া যায়, আমার তৈরি হতে খানিকক্ষণ সময় লাগবে। ওহো, আচ্ছা চলি বৌদি। এবারে সত্যি সত্যি চলে গেল শশধর।
দরজা বন্ধ করে হাউস কোটটা খুলে ফেললো সুপ্রিয়া। লোডশেডিংয়ের গরমের মধ্যে এই মোটা জিনিসটা এতক্ষণ ধরে পরে তার রীতিমতো কষ্ট হচ্ছিল। দুপুরবেলা এই ধরনের উটকো জ্বালাতন কারোর ভালো লাগে না। বিছানায় ফিরে গিয়ে গল্পের বই খোলার পর সুপ্রিয়ার হঠাৎ একটা কথা মনে পড়ল। লোকটা বাড়ির সামনে রাস্তায় নেই তো? হয়তো সশত যাচাই করতে চায় সুপ্রিয়া সত্যি এখন বাড়ি থেকে বেরোবে কিনা, অথবা মিথ্যে কথা বলে তাকে বিদায় করা হলো। কথাটা মনে পড়া মাত্র সুপ্রিয়া আবার উঠে গিয়ে বাইরের দিকে বারান্দায় চলে এলো। এদিকে ওদের চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল মোড়ের কাছে দাঁড়িয়ে আছে শশধর। সিগারেট টানছে আর এই বাড়ির দিকে ঘন ঘন তাকাচ্ছে। সুপ্রিয়ার সঙ্গে চোখাচোখি হয়েই গেল শেষ পর্যন্ত। শশধরের কি তৃষ্ণার্ত দৃষ্টি! সুপ্রিয়া দৌড়ে চলে এলো ভেতরে। হাউস কোট ছাড়া শুধু এই পাতলা জামা পরে সে কখনো বাইরের দিকে বারান্দায় দাঁড়ায় না। পাড়ার ছেলেরা হ্যাংলা ভাবে তাকায়, সুপ্রিয়া সেটা খেয়ালই করেনি। বিছানায় ফিরে এসে সে আপন মনে হাসতে লাগলো। একলা একলা হাসতে অনেক সময় দারুণ ভালো লাগে। শশধর দাঁড়িয়ে থাক যতক্ষণ খুশি। সে কি আবার জিজ্ঞেস করবে, কই বৌদি বেরোলেন না তো? এতখানি সাহস তার হবে? ঘন্টাখানেক বাদে সুপ্রিয়া আর একবার গায়ে হাউস কোট চাপে বারান্দায় গিয়ে দেখে এলো, না, শশধর নেই। সেদিন রাতে সিদ্ধার্থকে সুপ্রিয়া বলল, তোমার বন্ধু আবার এসেছিল। সিদ্ধার্থ বলল, কে? শশা? এত ঘন ঘন? সুপ্রিয়া জিজ্ঞেস করলো, ওদেরকে অফিসে কাজ টাজ কিছুই থাকে না ঠিক 3টের সময়? ওদের কাজকর্ম না করলেও চলে। তা আজ কিছু তো নিয়ে এসেছিল, আমার জন্য রান্নার লোক জোগাড় করে এনেছিল। শশাটা করিতকর্মা আছে তো, একদিনের লোক জোগাড় করে ফেললো। লোকে আজকাল মাথা কুটেও চট করে রান্নার লোক পায় না। তাকে রাখলে না? একদম গাইয়া, আমাদের কাজ চলবে না। তোমার দিদির বাড়িতে পাঠিয়ে দিলে না কেন? তার তো একদম লোক নেই। হ্যাঁ, দিদির বাড়িতে ওকে পাঠাই। তোমার বন্ধু শশধর রোজ দুপুরে দিদির কাছে গিয়ে উৎপাত করুক, আর কি। দিদিও দুপুরে একলাই থাকেন। তোমাকে ছেড়ে ও এখন চট করে অন্য কোনো মহিলার কাছে যাবে না, তোমাকেই ওর পছন্দ। আমি আজ ওকে চা দেইনি, 5 মিনিটের মধ্যেই বিদায় করেছি। তা কি করে তাড়ালে? সুপ্রিয়া সবিস্তারে ঘটনাটি খুলে বলল। সিদ্ধার্থ আফসোসের সুরে বলল, ইস, বেচারাকে তাড়িয়ে দিলে। তোমার এলেম আছে বলতে হবে, মাত্র 2 দিনেই। রমেনের বউ রত্না কিন্তু 2 মাসের মধ্যে ওকে কিছু বলতেই পারেনি। আমি রত্নার মতো এমন ভালো মানুষ নই। শশাটা এমনিতেই খুব নিরীহ, বিয়ে টিয়ে করেনি। নিরালায় সুন্দরী মেয়েদের সঙ্গে গল্প করাটা ওর নেশা। সুন্দরী মেয়েদের ও মনে মনে পুজো করে। বিয়ে করেনি কেন? খুব সুন্দরী মেয়ে ছাড়া ওর অন্য কোনো মেয়ে পছন্দ নয়। আমাকে একদিন বলেছিল যে সে মেয়েকেও বিয়ে করবে না। খুব সুন্দরী মেয়ে ওর মনের মতো একটা লোককে বিয়ে করবেই বা কেন? তাই বেচারার বিয়ে করা হলো না। ইস, ওই চেহারায় আবার সুন্দরী মেয়ে বিয়ে করার শখ। ও বুঝি নিচের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেনি? ও কথা বলো না। দেখো, দুর্গা ঠাকুর কিংবা সরস্বতী পুজো করে কারা? অধিকাংশই তো রোগা শিরিঙ্গে বিচ্ছিরি চেহারার পুরুষ। দেবীরা খুব রূপসী, তা বলে পূজারীকেও যে সুন্দর হতে হবে তার তো কোনো মানে নেই। ও আগে প্রত্যেকদিন দুপুরের শোতে হিন্দি সিনেমায় যেত সুন্দর অভিনেত্রীদের দেখবার জন্য। এখন মনে হয় জ্যান্ত সুন্দরীদের দেখতে চায়। আমার কাছে আর আসবে না। রোজ রোজ দুপুরে ওসব ন্যাকামি আমার ভালো লাগে না। দুপুরে একটু পড়াশোনা করি। সুপ্রিয়া ফিলোসফিতে MA পাস। আজকাল অবশ্য তার পড়াশোনা বিলিতি হালকা গল্পের বইতেই সীমাবদ্ধ। সিদ্ধার্থ পাশ ফিরে ঘুমোবার আগে বলল, দেখো, ও ঠিক আর একটা কোনো ছুতো খুঁজে আসবে। তোমাকে ওর খুব পছন্দ। আমি আগেও লক্ষ্য করেছি, তোমার নাম শুনলেই ওর মুখখানা কেমন গদ গদ হয়ে যায়। পরদিন দুপুরে সুপ্রিয়া আবার দরজায় খুটখুট শব্দ শুনল। সেদিনও লোডশেডিং। রীতিমতো রেগে গেল সুপ্রিয়া। আজ আর শশধরকে ভিতরে ঢুকতেই দেওয়া যাবে না। দরজার কাছ থেকেই তাকে কড়া কথা বলে বিদায় দিতে হবে। হাউস কোটটা গায়ে জড়িয়ে নিয়ে সুপ্রিয়া এসে দরজা খুলল। কেউ নেই। সুপ্রিয়া বাইরে বেরিয়ে এদিক ওইদিকে দেখল, কই, কেউ নেই তো। কোনো দুষ্টু ছেলে দরজায় টোকা দিয়ে পালিয়েছে? আগে তো এরকম কোনোদিনও হয়নি। তাহলে কি সুপ্রিয়ার মনের ভুল? কেউ টোকা দেয়নি? আশ্চর্য। দরজা বন্ধ করে কাছেই দাঁড়িয়ে সুপ্রিয়া একটুক্ষণ অপেক্ষা করল। না, আর কেউ টোকা দিল না। বিনা কারণে সুপ্রিয়া একবার রাস্তার দিকে বারান্দাতেও তো ঘুরে এলো।
রাস্তায় কেউ নেই। এমন ভুল করার জন্য সুপ্রিয়া নিজের ওপরেই বিরক্ত হয়ে উঠল। হাউস কোটটা খুলে সবেমাত্র বিছানায় শুয়েছে, আবার দরজায় টোকা। সুপ্রিয়া উৎকর্ণ হয়ে রইল, এবারও মনের ভুল। এরপর বেশ জোরে শব্দ হলো দরজায়। এটা কিছুতেই মনের ভুল হতে পারে না। ফের এসে রাগত ভঙ্গিতে দরজা খুলেই সুপ্রিয়ার প্রিয় মুখটা খুশিতে ভরে গেল। দরজার সামনে অপরাধীর মতন মুখ করে দাঁড়িয়ে আছে রঘু, ওদের রান্নার লোক। খুশির চোটে তাকে বকুনি দিতে গিয়েও ভুলে গেল সুপ্রিয়া। স্নেহের স্বরে বলল, তোরা কি করিস, এমন চিন্তায় ফেলিস? আমি ভাবলুম দেশে গিয়ে তোর আবার কোনো অসুখ বিসুখ হলো নাকি। রঘু কোনো উত্তর দিল না। আয় ভেতরে, কি হয়েছিল? রঘু আমতা আমতা করে বলল, এবার দেরিতে বৃষ্টি হলো, জমিতে ধান রোয়া বাকি ছিল। ধান রোয়া টোয়ার ব্যাপার সুপ্রিয়া কিছু বোঝে না। রঘু ওকে যা খুশি মিথ্যে বুঝিয়ে দিতে পারে, কিন্তু খুশির আতিশয্যে এসে সব ভুলে গিয়ে সুপ্রিয়া বলল, ইস, কদিনের জন্য দেশে গিয়ে এমন রোগা হয়েছিস, ওখানে ভালো করে খেতে পেতিস না বুঝি? রান্নাঘরে দেখ, আলুর দম আর রুটি আছে, খেয়ে নে। সুপ্রিয়ার স্বস্তির কারণ রঘু এসে গিয়েছে, আর তাকে নিজে এসে দরজা খুলতে হবে না। এই যে ধোপা কিংবা ডিংওয়ালা কিংবা ঠিকেজি এলেও সুপ্রিয়াকে গিয়ে দরজা খুলতে হয়েছে এই কয়দিন। এটা তার কাছে প্রচুর বিরক্তিকর। সুপ্রিয়া নিজের ঘরে ফিরে এলো এবং সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো পাখা। রঘু আসার সঙ্গে সঙ্গে ফিরে এসেছে সুসময়ে। একটু পরে বেজে উঠল কলিং বেল। এখন তো বাবলুর ফেরার সময় হয়নি, তাহলে কি? সুপ্রিয়া শুয়ে শুয়েই টের পেল রঘু দরজা খুলে কার সঙ্গে যেন কথা বলছে। কে রে রঘু? রঘু জানালো, ইস্ত্রিওয়ালা, যে কাপড় চোপড় মেলা ছিল আমি দিয়ে দিচ্ছি। যাক, রঘু এসে গিয়েছে, এখন সব নিশ্চিন্ত, রঘুই সব ব্যবস্থা করবে। রঘুকে বলে দিতে হবে। দুপুরবেলা যে এসে দরজা ধাক্কা দিলেই রঘু যেন জানিয়ে দেয় বাড়িতে কেউ নেই। চেনা লোক হলেও রঘু যেন হুটহাট করে ভেতরে না ঢুকতে দেয়। পরদিন কিংবা তার পরদিনও শশধর এলো না, কিন্তু পরের শনিবার সুপ্রিয়া তার দিদির সঙ্গে নিউ মার্কেটে শাড়ি কিনতে গেছে। হঠাৎ দেখলো একটা স্টলের পাশে শশধর দাঁড়িয়ে, সুপ্রিয়ার দিকে তার পিঠ ফেরানো। সে যেন সুপ্রিয়াকে দেখছে না, দোকানের জিনিস দেখছে খুব মন দিয়ে। সুপ্রিয়া ওকে অগ্রাহ্য করে এগিয়ে গেল। ফেরার পথে সুপ্রিয়ার মনে একটা খটকা লাগলো। ওই শশধরটা কি ওখানে হঠাৎ গেছে? পুরুষ মানুষ দুপুরবেলা নিউ মার্কেটে একলা একলা ঘুরে বেড়ায়? অথবা সে জানে যে সুপ্রিয়া ওখানে যাবে? কি করে জানলো? শশধর ওদের বাড়ি থেকে ওকে অনুসরণ করছে? যাকগে, এটা এমন কিছু মাথা ঘামাবার ব্যাপার নয়। এই ভেবে সুপ্রিয়া চিন্তাটাকে উড়িয়েই দিল। দুপুরবেলা কলিং বেল বাজলে কিংবা দরজায় খুটখাট শব্দ হলেই সুপ্রিয়া চমকে চমকে ওঠে। প্রতিদিনই কেউ না কেউ আসে, ধোপা কিংবা কোনো ফেরিওয়ালা কিংবা পাশের ফ্ল্যাটের কেউ। আগেও যে প্রায় দুপুরে এরকম কেউ না কেউ আসতো, সুপ্রিয়ার যেন মনেই ছিল না। একদিন সকাল 11টায় সুপ্রিয়া লেডিস কর্নার থেকে তার অর্ডারি ব্লাউজ আর সায়া আনতে গিয়েছে। দেখলো যে পাশের দোকানের সামনে ধুতি ও নীল শার্ট পরা একজন রোগা চিমসে চেহারার লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা খয়েরি হয়ে আসা ছাতা। খুব মন দিয়ে দেশলাই কিনছে শশধর। সুপ্রিয়া না দেখার ভান করে দোকানের মধ্যে ঢুকে গেল। এই দোকানটা শুধু মেয়েরাই চালায়। লোকটা এখানে এই মেয়েদের দেখতে আসে সকাল 11টায়? অফিসে যাওয়াকে একেবারেই বন্ধ করে দিয়েছে। এই দোকানের কোনো মেয়েকেই তো খুব সুন্দরী বলা চলে না। সেই দোকানে প্রায় 1 ঘন্টা সময় লাগলো সুপ্রিয়ার। মাপ মিলিয়ে নেবার ব্যাপার আছে। যখন সে দোকান থেকে বেরোলো তখন চৌকিতে একবার দেখে নিল শশধর এখনও যেন দেশলাই কেনাই শেষ করেনি। সে একই ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। শশধর একবার মুখ ফিরিয়ে তাকালো সুপ্রিয়ার দিকে, কিন্তু চোখাচোখি হবার আগেই সুপ্রিয়া উঠে পড়ল একটা রিকশায়। সুপ্রিয়ার হাসি পায়, রাগও পায়। এই কি শুরু করেছে লোকটা? পাগল হয়ে গিয়েছে নাকি? সুপ্রিয়ার যেন মনে পড়ছে এর মধ্যে আরও কয়েকবার সে শশধরকে তার কাছাকাছি ঘোরাফেরা করতে দেখেছে। লোকটা সব সময় তাকে অনুসরণ করে, কিন্তু এজন্য রাস্তার মাঝখানে তো ওকে গিয়ে ধমক দিতে পারে না। মেট্রো সিনেমায় ছবি ভাঙার পর ওপরে সিঁড়ি দিয়ে সুপ্রিয়া, তার দিদি ও 2 বান্ধবীর সঙ্গে নামছে। এমন সময় সে বলে উঠল, এই রে! সিঁড়ির নিচে কাচের দরজার পাশে দাঁড়িয়ে আছে শশধর। সেই একই রকম পোশাক,
কদিন ধরে বৃষ্টির নাম গন্ধ নেই, তবুও হাতে সেই ছাতা। করুণ তৃষ্ণার্ত চোখ মেলে চেয়ে আছে সুপ্রিয়ার দিকে। দিদি জিজ্ঞেস করল, কি হলো? সুপ্রিয়া কিছু বলল না। ভাবছিলাম বুঝি চাবিটা ফেলে এসেছি। না, ব্যাগের মধ্যেই আছে। দিদি কিংবা বান্ধবীদের শশধরের ব্যাপারটা বলা যায় না, ওরা নিশ্চয়ই হাসি ঠাট্টা করবে। শশধর কিন্তু সরে গেল না। সুপ্রিয়ারা নিচে নেমে যখন কাচের দরজা পেরিয়ে যাচ্ছে, তখনও সে এক দৃষ্টে চেয়ে আছে সুপ্রিয়ার দিকে, যেন তার উষ্ণ নিঃশ্বাস এসে লাগলো সুপ্রিয়ার ঘাড়ে। সুপ্রিয়া মুখখানাকে সোজা রাখলো, ওর দিকে একবারও তাকালো না। যখন সঙ্গে সিদ্ধার্থ থাকে কিংবা জামাইবাবু কিংবা যে কোনো পুরুষ মানুষ থাকে, তখন কিন্তু শশধরকে কখনো দেখা যায় না। সে সুপ্রিয়াকে একা দেখতে চায়, কিংবা অন্য মেয়েরা সঙ্গে থাকলেও ক্ষতি নেই, এটা সুপ্রিয়া লক্ষ্য করেছে। কিন্তু রাস্তায় বেরোলেই যদি মনে হয় দূর থেকে কেউ তাকে লক্ষ্য করছে, তাহলে খুব অশান্তি লাগে না? এর একটা প্রতিকার করা দরকার। এ ব্যাপারে সিদ্ধার্থকে বলবে কি বলবে না সুপ্রিয়া মনস্থির করতে পারে না। সিদ্ধার্থ হয়তো হেসে উঠবে, যা হালকা স্বভাব ওর। একদিন মুখোমুখি হয়ে গেল। সুপ্রিয়ার পরনে গাঢ় লাল শাড়ি, পায়ে লাল চটি, মাথায় লাল ছাতা। এই গৌরবর্ণ রক্তিম আভরণে যেন সোনার মতো জলজল করছে সে। সুপ্রিয়ার দিকে রাস্তার অনেক মানুষই তাকায়, সেটা সুপ্রিয়ার ভালোই লাগে। কিন্তু একজন বিশেষ কিছু তাকিয়ে থাকলে আর স্বাভাবিক হওয়া যায় না। গোল পার্কে রামকৃষ্ণ মিশনের সামনে দিয়ে হাঁটছে সুপ্রিয়া। বিকেল 5:45। আকাশটাও তার পোশাকের মতোই রক্তবর্ণ। সেই সময় উল্টো দিক থেকে ঠিক মুখোমুখি হেঁটে এলো শশধর। সে একই রকম করুণ তৃষ্ণার্ত দৃষ্টি। সুপ্রিয়া থমকে দাঁড়িয়ে সোজা তাকালো ওর দিকে। শশধর আরও দ্রুত এগিয়ে আসতে লাগলো। তার মুখে যেন আলোর আভা ফুটে উঠেছে। সুপ্রিয়ার মুখে সে হাসি দেখতে পেয়েছে। একেবারে কাছাকাছি এসে সে কথা বলার জন্য সবে ঠোঁট ফাঁক করেছে। সুপ্রিয়া সেই সময় তার পোশাকের মতো চোখ রক্তবর্ণ করে ফেলল। তারপর দারুণ ঘৃণার সঙ্গে বলল, ছি। ওই একটা মাত্র শব্দ, আর কিছু না। তারপরে সুপ্রিয়া ডান দিকে ফিরে একটা রিক্সা ডাকলো। রিক্সায় উঠে আর একবার পিছন ফিরেই তাকালো না। ইচ্ছে করে একটু বেশি খারাপ ব্যবহার করতে হলো সুপ্রিয়াকে। এই লোকটাকে ওর বেশি প্রশ্রয় দেওয়া উচিত হবে না। দিনের পর দিন পথে ঘাটে একজন লোককে নিয়ে ঘোরা, এ যেন দারুণ বোঝা। এ অন্য কেউ বুঝবে না। সবাই শুনলে বলবে, এতে আর এমন কি হয়েছে, লোকটা তো কোনো ক্ষতি করছে না। কিন্তু এ যে এক সাংঘাতিক মানসিক চাপ। সবসময় একটা লোক তাকিয়ে থাকবে। ওর লোভী দৃষ্টি যেন সুপ্রিয়ার পিঠে ফোটে। আজ একটু হেসে কথা বললে আর উপায় ছিল না। আজ ঠিক বাড়িতে আসতে আরম্ভ করব। এরা এক ধরনের রোগী, এদের শিক্ষা দেওয়া দরকার। সেজন্যই সুপ্রিয়া আজ ইচ্ছে করে বেশি সাজগোজ করে বেরিয়েছিল। কদিন বাদে রাস্তায় বেরিয়ে সুপ্রিয়ার মনে হলো তার শরীরটা যেন বেশ হালকা হালকা লাগছে, মেজাজটাও ভালো লাগছে। সেই দিক ওদিকে তাকিয়ে দেখল না। না, শশধর কোথাও নেই, সত্যিই নেই। সুপ্রিয়া ঠিক বুঝতে পেরেছে। তারপর আর কোনো দিনই শশধরকে দেখা গেল না। রাস্তায় এমনি তো মানুষের সঙ্গে মানুষের হঠাৎ দেখা হয়ে যায়। শশধরের সঙ্গে সেরকমও দেখা হয় না কখনো। সুপ্রিয়ার পথ থেকে শশধর নিজেকে সম্পূর্ণ সরিয়ে ফেলেছে। যাক, নিশ্চিন্ত। নিছক কৌতূহলী সুপ্রিয়া একদিন তার স্বামীকে জিজ্ঞেস করলো, তোমার সেই বন্ধুর কি খবর? ওই যে শশধর না কি যেন নাম, তোমাদের তাসের আড্ডায় আর আসে টাসে না? সিদ্ধার্থ বলল, শশা? না, সে তো আর অনেক দিন আসে না। সবাই মিলে ওর পেছনে খুব লাগা হতো তো। রমেন বলেছিল, ওরে শশা, ইংল্যান্ডের রাজকুমারীর ডিভোর্স হয়েছে, তুই তাকে বিয়ে করবি নাকি? বল তাহলে সম্বন্ধ করি। যা, একটা নিরীহ লোককে নিয়ে তোমরা এরকম নিষ্ঠুর রসিকতা করো বুঝি? নিরীহ ভালো মানুষদেরই তো পেছনে লাগে সবাই। আমাকে নিয়ে কি কেউ এরকম বলতে পারবে? আর আসে না? না, একদমই যেন হারিয়ে গেছে। আগে বলতো, আমি ভাই ব্যাচেলর মানুষ, সন্ধ্যের পর সময় কাটে না, তাই তোমাদের কাছে আসি। তাস খেলায় ওকে নেওয়া হতো না, তবুও চুপচাপ বসে থাকতো। হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। এরপর শশধর মুছে গেল ওদের জীবন থেকে। তবে পেন্সিল, লেখা ও ইরেজার দিয়ে খুব ভালো করে মুছলেও একটু না একটু সূক্ষ্ম দাগ থেকে যায়।
রাস্তায় বেরিয়ে সুপ্রিয়া এখনো হঠাৎ পেছনে তাকায়। সেই শুকনো মুখওয়ালা মানুষটা চট করে কোথাও সরে পড়ল না তো? পানের দোকানের পাশ দিয়ে একটা ছায়া সরে গেল না? কিন্তু না, এসব বুঝতে ভুল হয় না, মেয়েদের পিঠেও চোখ থাকে। সুপ্রিয়া মাঝে মধ্যেই ভাবে লোকটা গেল কোথায়। পরক্ষণেই সে ভাবে, এ কি, আমি লোকটার কথা ভাবছি কেন? লোকটা গিয়েছে, বাঁচা গেছে, কম জ্বালায় জ্বালিয়েছে 1 মাস। দুপুরবেলায় কেউ কলিং বেল বাজালে সুপ্রিয়া এখনো চমকে চমকে ওঠে। সুপ্রিয়া যেন শশধরের জন্যই প্রতীক্ষা করে। লোকটা যে সত্যি আর আসবে না, কিংবা রাস্তায় তাকে অনুসরণ করবে না, সম্পূর্ণ হারিয়ে যাবে, এটা সুপ্রিয়ার কাছে এখনো অবিশ্বাস্য বলে মনে হয়। একদিন নির্জন দুপুরে আবার বেল বাজে। দরজা খুলে দেয় রঘু। অচেনা বা অল্প চেনা লোক হলে দুপুরে ঢুকতে দেওয়া হবে না, এরকম নির্দেশ আছে রঘুর ওপরে। কিন্তু একজন অচেনা আগন্তুক রঘুকে অগ্রাহ্য করে দরজা খোলা মাত্রই সরাসরি ভেতরে ঢুকে করুণ গলায় ডাকে, সুপ্রিয়া, সুপ্রিয়া। সেই ডাক শুনে সুপ্রিয়ার বুক ধড়াস করে ওঠে। খাট থেকে নেমে ড্রেসিং গাউন পরতে ভুলে গিয়ে প্রায় দৌড়েই নিজের ঘর থেকে বেরিয়ে আসে সে। তারপর থমকে গিয়ে বলে, তুমি? সব সুন্দরী রমণীদেরই একাধিক প্রেমিক থাকে। রূপের কিছু স্থাবক না থাকলেও রূপ কখনো দীর্ঘস্থায়ী হয় না। শুধু নিজের স্বামীর জন্য কোনো বিবাহিতা রমণী বছরের পর বছর রূপচর্চা বা সৌন্দর্য চর্চা করে মেয়েরা প্রসাধন করে বাইরে বেরোবার সময়। চেনাশোনাদের মধ্যে সুপ্রিয়া 4-5 জন ঘনিষ্ঠ স্থাবক আছে বটেই, তাছাড়া আছে একজন বাল্যপ্রেমিক। সেই সময় মেয়েরা ভাগ্যবতী, যাদের একজন বাল্যপ্রেমিক থাকে, কিন্তু তার সঙ্গে বিয়ে হয় না। বিয়ে হয় একজন বেশ স্বাস্থ্যবান, সচ্ছল, নির্ভরযোগ্য মানুষের সঙ্গে। তারপর বাকি জীবন সেই বাল্যপ্রেমিকটির কাছে বা দূরত্বে থেকে একটি মধুর সম্পর্ক রয়ে যায়। সুপ্রিয়া সেই রকম ভাগ্যবতী। তার বাল্যপ্রেমিকটির নাম অভিজিৎ। সব দিক থেকে রোমান্টিক প্রেমিক হওয়ার যোগ্যতা আছে তার। সেই শুধু সুদর্শন নয়, তাকে দেখা যায় খুব কম। সে ঘুরে ঘুরে বেড়ায়, অবশ্য চাকরি করেনি এবং সে বিয়েও করেনি। অভিজিৎ আসে 9 মাসে 6 মাসে একবার। এবার এলো ঠিক 2.25 বছর পর। সুপ্রিয়া খুশি ও অভিমান মিশিয়ে জিজ্ঞেস করলো, মনে আছে তাহলে? চিঠি লেখার অভ্যেস নেই অভিজিতের, তাছাড়া চিঠি লেখার অসুবিধেও আছে। সে বলল, তুমি জানতে না আমি ব্যাঙ্গালোরে আছি এখন? অভিজিতের সঙ্গে একটা ক্ষীণ সূত্র আছে যোগাযোগের। অভিজিতের মাস্তুতো বোন স্বপ্না আবার সুপ্রিয়ার বান্ধবী। তবে স্বপ্নার সঙ্গে আজকাল খুব বেশি একটা দেখা হয় না, আর দেখা হলেও সুপ্রিয়া মুখ ফুটে তার কাছে অভিজিতের কথা জিজ্ঞেস করতে পারে না। ব্যাঙ্গালোর বুঝি পৃথিবীর ওপারে? সেখান থেকে কি এতদিন পর আসতে হয়? অভিজিৎ বলল, সত্যি এর মধ্যে একবারও কলকাতা আসতে পারিনি। তুমি কেমন আছো? কেমন দেখছো? আগের চেয়েও সুন্দর। অভিজিৎ পূজারী নয় এবং নিছক স্থাবক। সে বাল্যপ্রেমিক। বাল্যপ্রেমিকরা হিংস্র হয়। সে মুখের কথা নয়, তারা আরও অনেক কিছু চায়। আগের চেয়েও সুন্দর কথাটা উচ্চারণ করে অভিজিৎ গাঢ়ভাবে বেশ কয়েক পলক তাকিয়ে থাকে সুপ্রিয়ার দিকে। তারপর সে বলে, আমাকে বসতে বলবে না? তোমার সঙ্গে ভদ্রতা করতে হবে বুঝি? অভিজিৎ একটা চেয়ারে বসে পড়ে আর একটা চেয়ার কাছে এনে বলে, তুমি বসো এটাতে। সুপ্রিয়া তবুও দাঁড়িয়ে থাকে। সে দেখে অভিজিতের মাথার গুচ্ছ গুচ্ছ কোকড়া চুল ঠিক 10 বছর আগে যেমন ছিল তেমনই আছে। অভিজিতের ব্যবহার অত্যন্ত সাবলীল। সে সুপ্রিয়ার উরুতে ডান হাতের পুরো পাঞ্জাটা রেখে বলল, এসো, আমার কাছে এসে একটু বসো। যেন আগুনের স্পর্শ লেগেছে। এইভাবে ভয় পেয়ে ছিটকে সরে যায়। চোখ দিয়ে সে ভৎসনা করে অভিজিৎকে। অভিজিতের কোনো কাণ্ডজ্ঞান নেই। রঘু আছে না? অভিজিৎ লজ্জা না পেয়ে হাসে। রঘু দুপুরবেলা দরজার কাছে যেখানে শুয়ে থাকে সেখান থেকে বসবার ঘরের কথাবার্তা ঠিক শোনা যায় না। কিন্তু রঘু যদি হঠাৎ এখানে এসে পড়ে, সুপ্রিয়া কোনো রকম ঝুঁকি নিতে চায় না। অভিজিৎ যদি আগে খবর দিত, তাহলে সুপ্রিয়া কিছু একটা ব্যবস্থা করত। সবচেয়ে সুবিধে বাইরে কোথাও দেখা করা। দুপুরবেলা আগন্তুক সম্পর্কে যাতে রঘুর কোনো কৌতূহল না জাগে, সেই জন্য সুপ্রিয়া সাড়ম্বরে রঘুকে ডেকে বলল, রঘু, 2 কাপ চা করে দে তো, কিংবা কফি থাকলে কফিও করে দিতে পারিস।
রঘু যতক্ষণ কফি বানায় ততক্ষণ অভিজিৎ টুকটাক কথা বলে সুপ্রিয়ার সঙ্গে, কিন্তু তার ভেতরটা ছটফট করে। অনেক দিন পর অনেক দূর থেকে এসে দেখা করলে তার একটু দূরত্ব পছন্দ হয় না। সুপ্রিয়া কেন অত দূরে বসে আছে? রঘু কফি দিতে এলে অভিজিৎ প্যান্টের পকেটে হাত দিয়ে বলে, যা, সিগারেট আনতে ভুলে গিয়েছি। তারপর রঘুর দিকে চেয়ে মিষ্টি গলায় জিজ্ঞেস করে, ভাই, 1 প্যাকেট সিগারেট এনে দিতে পারবে? সুপ্রিয়া তীক্ষ্ণভাবে প্রশ্ন করে, কেন, কাছে সিগারেট নেই? না, একদম ভুলে গিয়েছি। তাহলে আর সিগারেট নাই বা খেলে? এখন খেতে হবে না। চা কিংবা কফি খাওয়ার পর সিগারেট না খেলে চলে। আজকাল যদিও অনেকটা কমিয়ে দিয়েছি, কিন্তু কফির পর একটা। সুপ্রিয়া শোবার ঘরে খুঁজতে গেল এবং সত্যি সিদ্ধার্থের কোনো সিগারেট খুঁজে পেল না। একটা প্যাকেট আছে, তাও খালি। ততক্ষণে অভিজিৎ টাকা বের করে ফেলেছে। সুপ্রিয়া ফিরে আসা মাত্র সে টাকাটা রঘুকে দিয়ে বলল, ভাই, চট করে 1 প্যাকেট নিয়ে এসো, কাছেই দোকান আছে না? রঘু দরজা টেনে বেরিয়ে গেল। এমনই দরজা, একবার টেনে বন্ধ হয়ে যায়, বাইরে থেকে খোলা যায় না। রঘু বাইরে যাওয়া মাত্র অভিজিৎ লাফিয়ে উঠল। অভিজিতের আলিঙ্গনের মধ্য থেকে চুম্বন ভেজানো ঠোঁটে সুপ্রিয়া বলল, শোনো, তোমাকে আমি শশধর বলে ডাকব। অভিজিৎ ভুরু তুলে জিজ্ঞেস করল, শশধর? সে কে? কেউ নয়। হঠাৎই বিদঘুটে নামটাই বললে কেন? এমনি। বিদঘুটে কেন হবে? শশধর মানে চাঁদ। চাঁদও তো তোমারই মতন। রোহিণীকে ভুলে থাকে। তুমি বুঝি রোহিণী? সময় খুব কম। রঘু এক্ষুনি ফিরে আসবে, তাই অভিজিৎ খুব গুরুত্বপূর্ণ কাজে আবার ব্যস্ত হয়ে পড়ে। সে অবস্থার মধ্যেও সুপ্রিয়া মনে মনে একটা সংলাপ তৈরি করে রাখে। সাবধানতার জন্য আজ রাতেই সে খাবার টেবিলে স্বামীকে হাসতে হাসতে বলবে, আজ দুপুরে তোমার সেই বন্ধু আবার হঠাৎ এসে হাজির হয়েছিল। ওই যে শশধর না কি যেন নাম তার?